আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি, তিনি একটা পাঁড় মাতাল, একদম রিনাউন্ড মাতাল। পশ্চিমবঙ্গের 8 থেকে 80 কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে। ওই কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না। তৃণমূলের যারা কখনো মা শারদামণির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন, কখনো মমতা ব্যানার্জিকে স্বামী বিবেকানন্দ বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে রাজা রামমোহন রায় বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে বিদ্যাসাগর বলছেন, তাদের উচিত উচিত শিক্ষা নেওয়া, বিজেপিকে দেখে শেখা উচিত। আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। না, BLA 2-তে দেয়নি, ওই আপনার টিমে যুক্ত করেছে, এটা শান্তনু সিনহা করেছে। তালিকাটা আমাদের কাছে আছে, আমরা ঠিক সময়ে বের করে দেবো এবং জানিয়ে দেবো। আমাদের নজর আছে, আমরা ওদের লোকরাই ছবি তুলে আমাদের দিয়ে দিবে। আমরা কনস্টেবল নম্বর এবং নাম পেয়েছি, কিছু জনকে ফোনও করেছি। আমরা মেন স্ট্রিম মিডিয়া কে করবে জানি না, কিছু পোর্টাল যারা সাহস নিয়ে কাজ করছেন, যারা পার্থ চ্যাটার্জিকে খুব একটা দেখাচ্ছেন না, অন্তত কিছুটা নৈতিকতার জন্য। আর বাকি তো পার্থ চ্যাটার্জির ইন্টারভিউ এমন করছেন, ওর কুকুরের ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারলে যেন আপনারা ধন্য। কেউ সে ভেরি আনএথিক্যাল। আপনাদের কারো কারো মানটা এত নিম্নমুখী হয়ে যাচ্ছে, ভেরি পেনফুল। তা আমরা নজরটা রেখেছি। প্রথম কথা বলি, আপনি ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার নেবে না। প্রথম কথা, রিলেশন লেখা আছে, এরা কাকা জ্যাঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল। এখানে বাবা মার নাম ছাড়া দিলেই কিন্তু বাউন্স করবে। ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে, 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে, ইটস এ ইউনিক অ্যান্ড মডার্ন। এটা 1 নম্বর। দ্বিতীয়, মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট ডাটা কালেক্ট করেছে। সেই বিএলওর কিন্তু সাসপেন্ডও হবে, অ্যারেস্ট হবে। সেই বিএলওর বাঁচার কোনো রাস্তা নেই। আপনি নিজের চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। 26,000-এর চাকরি চলে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন যেটা করছেন, ধরুন আপনার নাম শেখ ইসমাইল, আপনি আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন, ওই কোনো নামে সেম বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা, এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি। এবং ডবল ট্রিপল এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি AI ফটো স্ক্যান লাগাতে, যেটা ইলেকশন কমিশনের দিল্লি অফিসে ব্যবস্থা আছে। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন। আমি প্রথম থেকে বলেছি 50% আটকাতে কিছুতেই পারবে না। এখন বলছি 80%। 9/12/2025 ড্রাফট ভোটার লিস্টে দেখবেন 80% এই 4 ক্যাটাগরির নাম বাদ চলে গেছে। তারপরেও যদি জেনুইন কোনো নাম বাদ যায়, বিহারে যেমন 21 লক্ষ যারা 18 বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন, দিল্লিতে আছেন, বিহারে আছেন, বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গাঁয়ের বাড়িতে, দেশের বাড়িতে, তারা তুলেছেন। এক জায়গায় নাম রাখার অধিকার আছে। আরো 3 লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলওরা রেখে দিয়েছিল, ফর্ম 7 দিয়ে কাটানো হয়েছে। ফাইনালি 47 লাখ বাদ গিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে। এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে, এখানে সাহায্য করছে না। বিহারে
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল 1000 4 মাসের জন্য। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে ইলেকশন কমিশনের ফাইল, সোফার মাই নলেজ, নবান্ন থেকে আমি পেয়েছি খবর, অর্থ দপ্তর থেকে, ওখানে আমাদের শুভানুধ্যায়ীরা আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে না পারে। বিএলওরা যে আজকে প্রেসার হচ্ছে, বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না, প্রেসার হচ্ছে এন্ট্রি। এক একটা এন্ট্রি করতে 15 মিনিট মিনিমাম যাচ্ছে। এই যে তাদের যন্ত্রণাটা, এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী। বিহারে নীতিশ কুমারজির সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, অন্য রাজ্য করছে। তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে, সে বিরোধ করছে না, সে সম্পূর্ণভাবে সাহায্য করছে। এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায়। আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন, আইপ্যাক নিশ্চিন্ত থাকুন, ভাইপো বাবু নিশ্চিন্ত থাকুন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না। আর ভোট না হলে কি হবে, সংবিধানে লেখা আছে, আপনারা জানেন। প্রত্যেকদিন আর ওই একই কথা রিপিট করে কোনো লাভ নেই। স্বরূপনগরে 300 জন বাংলাদেশি ধরা পড়েছে পালাতে গিয়ে, মানে নিজেরাই ধরা দিয়েছে। দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে? মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল, উনি বলে দিতেন কোথায় বেড়া নেই, কোথায় বিএসএফ নেই, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। আরে ভাই, জমি দিয়ে দেন না। 16 সাল থেকে রাজনাথ সিং লিখছেন, অমিত শাহজি নিজের নবান্নতে গিয়ে মিটিং করেছেন ইস্টার্ন জোনে, আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন, আমরা দেখেছি টিভিতে, মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না দেয় আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলব যে বিএসএফ দায়ী। অর্থাৎ এরা একটু ভুল করে ফেলেছে। এদের উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা আইপ্যাকের মাধ্যমে, নইলে কোনো গরু পাচারকারীর মাধ্যমে। ইন্টারলোকেটর নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে 2 দফায় চিঠি পাঠানো, ও ফালতু চিঠি, ও চিঠি ওর মূল্যহীন চিঠি। অনেকদিন ধরে করছেন চিৎকার, কোনো লাভ হবে না। জিটিএ চুক্তিতে ত্রিপাক্ষিকের কথা বলা আছে, স্টেক হোল্ডার্স, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আপনাকে এর আগে অমিত শাহজির চেয়ারে একটা মিটিং হয়েছে, আপনি লোক পাঠাননি। নিত্যানন্দ রায় এমওএ সোম মিটিং করেছে, আপনি লোক পাঠাননি। 22 সালের মিটিং এ লোক পাঠাননি, 23-এর মিটিং এ লোক পাঠাননি। ভারত সরকার পাহাড়ের লোকেদেরকে, তাদের তো সমস্যার সমাধান, জিটিএ তো ফেল করেছে। এই সমস্যার সমাধান, এই কারণে তো 3 বছর জিটিএর ইলেকশন করেননি আপনি, নমিনেটেড ভোট দিয়ে চালাচ্ছেন। এবং ইন্টারলোকেটর একজন সিনিয়র আইপিএস হয়েছেন রাজীব মিশ্র, তার মানে এই নয় যে তিনি রাজ্য সরকারকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেবেন। অতএব ফেডারেল স্ট্রাকচার গেল বলে লাভ নেই। আপনি যখন রাজীব সিনহাকে স্টেট ইলেকশন কমিশনের মাথায় বসান, তখন তো কেউ প্রশ্ন তোলে না যে রাজীব সিনহা আপনার দপ্তরে কাজ করেছে, আপনার মুখ্য সচিব ছিল, মুখ্য স্বাস্থ্য সচিব ছিল, কথা তো কেউ বলে না। কোন না কোনো ব্যুরোক্র্যাটস, আইএস আইপিএস হোক, কেন্দ্র বা রাজ্যে, সে তো সরকারের সঙ্গে কাজ করবে, তার মানে তো সে পলিটিক্যাল হয়ে যাবে না। তাই এটা যা করেছে ভারত সরকার, তার ক্ষমতা এবং আইন বুঝে করেছে। এবং ত্রিপাক্ষিক যে ডিসকাশন হবে তাতে নন কোঅপারেশন করেছে রাজ্য সরকার, সেই কারণেই ইন্টারলোকেটর দিতে বাধ্য হয়েছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে পাহাড় নিয়ে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে পাহাড়ের ডেভেলপমেন্ট এবং জিটিএতে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কেন্দ্র সরকার তো পুরো টাকা দিয়ে দিয়েছে। জিটিএতে যা কমিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, 400 কোটি টাকার কমিটমেন্ট কমপ্লিট করে দিয়েছে। এবং পাহাড়েতে এখনো যে জল পাইপলাইনের কাজ হচ্ছে, কমপ্লিটলি এই কাজগুলো সব অমৃত প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কেন্দ্র করছে, আপনি করেননি। আপনি কেন ভোট করেননি? জিটিএর ভোট 3 বছর হয়ে গেল। বাংলাদেশি অনুপ্রবেশকারী যেটা আপনি দেখালেন, কত সংখ্যা বলে মনে করছেন যে যারা পালাচ্ছে? দেখুন, কমরেড সুজন চক্রবর্তী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা 1,20,00,000। প্রথম কথা, আমি প্রথম দিন থেকে বলেছি যে 1 কোটি তো যাওয়া উচিত,
এবং আমি 4টে ক্যাটাগরি বারবার বলেছি: মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক, আর সিএতে যারা আসছে না, অর্থাৎ বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী। এই 4টে ক্যাটাগরি বলেই বলেছি। তো কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো, তৃণমূলের বিহারে সঙ্গে লড়ে হেরেছেন, তা এখানেও একটু বি টিম সবাই জানে, ভোট কাটেন আপনারা, ঠিকঠাক করে বলুন। বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন, এবং অনেককেই বলা হয় সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে। আমি বলি, আমি সব সময় রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলি, এপিজে আব্দুল কালামের কথা বলি। আমি বোমা বাঁধা মুসলিমদের বিরোধিতা করি। আমি শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো, শাহজাহানদের মতো যারা দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের যে নিজস্ব ধর্মে যা যা আছে কোনোটাই করেন না। সুদ খাওয়া বারণ আছে, সুদ খায়। মদ খাওয়া বারণ আছে, মদ খায়। এই লোকগুলো, আমি এদের বিরোধী, আগামী দিনেও এদের বিরোধী থাকবো। অতএব আমি খুব ক্যাটেগরিক্যালি বলে দিই, সংখ্যা আমি বলতে পারবো না, এই 3-4 রকমের মিলিয়ে যদি সম্পূর্ণ এসআইআর হয়, শান্তনু ঠাকুর বলেছেন তার অভিজ্ঞতা আরো বেশি, মতুয়াদের নিয়ে কাজ করেন, 1,20,00,000। আমি প্রথম দিন থেকে বলেছি 1 কোটি তো যাওয়া উচিত। ফাইনালি 9 তারিখে খানিকটা পাবেন চিত্র, তারপরে 7ই ফেব্রুয়ারি ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। অতএব এসব কথাই রেকর্ড করা থাকলো, মিলিয়ে টিলিয়ে নেবেন। আবারও বলি, 4টে ক্যাটাগরি মিলিয়ে আমি বলেছি, 4টে ক্যাটাগরি মিলিয়ে একটা বড় সংখ্যার ভোটার বাদ যাবে। 2002-এ বাদ গেছিল 26 লক্ষ, এবারে সেই সংখ্যাটা অনেক বেশি হবে। রাজ্য সরকার সহযোগিতা করলে অনেক বেশি হতো। রাজ্য সরকার অসহযোগিতা এবং মিথ্যা প্রচার, বিএলওদের উপর চাপ সব মিলিয়ে করার পরেও আমার ধারণা পশ্চিমবঙ্গে 80% এসআইআর সফল হবে। তার জন্য প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি নিষ্ঠার সঙ্গে 24/7 কাজ করছে। লাক্স, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, মোর দ্যান লাক্স। না, 540 কিলোমিটার ভাই বেড়া নেই, ঢুকেছে এইভাবে। আর যারা বেড়াতে গেছে আটকে গেছে। আজকে এই যে বলছি 300 আটকে। এসএসসি পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন আবার শিক্ষকরা রাস্তায় নেমেছেন, এবং এই 10 নম্বর দাওয়া, তাই নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। আজকে পুলিশের সঙ্গে ওদের ধস্তাধস্তি হয়েছে। আপনার সাথেও বোধহয় কেউ দেখা করতে আসবেন বলে আছে, সুমনরা এখানে বসে। এটা কি হলো? এত কিছুর পরও এত লোককে বঞ্চিত করে। প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জি চাকরি দেবে না, পরিষ্কার হয়ে গেছে। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসির নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে করেছে, এটা নর্মাল এসএসসি নয়। লাস্ট পিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না, এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানোর। এই মহিলা চাকরি দিতে পারেন না, পরিষ্কার কথা। আমি ওনার সঙ্গে কাজ করেছি, এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না, মানে একদম শুলে তোলা, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে, যে এই পোস্টগুলোকে অবলুপ্তি ঘটালাম। সেখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আমি যে ডিপার্টমেন্ট চালাতাম, ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম, অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট 21 সাল থেকে অদ্যাবধি। 6 লক্ষ। ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব, এসসি এসটি হিন্দু ওবিসিদের বঞ্চিত করব, এবং 10,000 8,000-এর বেতন দেব, 6 মাস অন্তর রিনিউয়াল করব, যাতে ভোট দেয়, পার্টির মিছিলে যেতে বাধ্য হয়। থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে, যাতে আমার কোনো দায় না থাকে। চাকরি আমি দেব না।
এবারে 7 লক্ষের বেশি ফ্রেশারকে বিশ্বাস করা, আগে এসএসসি হলে 70 লক্ষ পরীক্ষা দিত। 15 সালে দেখবেন 70 লক্ষ পরীক্ষার্থী ছিল। এখন একে আর বিশ্বাস করে না লোক। এই কারণে 9,54,000 গ্র্যাজুয়েট এবং অনার্সের পোস্ট পশ্চিমবঙ্গে, 3 লক্ষ ভর্তি হয়েছে কলেজে। আমি যখন গার্ডিয়ানদের গ্রামে, তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে, তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন, বল পড়িয়ে কি হবে, একদম নিশ্চিত চাকরি পাবো না মমতা ব্যানার্জির সময়। বলে রিড অ্যান্ড রাইট যথেষ্ট, 8 পাস 10 পাস যথেষ্ট, তারপরে চাষের কাজ করুক, বাইরের রাজ্যে চলে যাক, এখানে 300 টাকা হাজিরা পাওয়া যায়, বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী 1,000 টাকা ডেলি পায়, মাসে 25 দিন রোজগার হলে 25,000 টাকা পায়, 10,000 টাকা ও নিজে খরচ করে, 15,000 টাকা বাড়িতে বাবা মার জন্য, স্ত্রীর জন্য পাঠায়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। 60 পেয়েও চাকরি পায়নি, আর যাদের চাকরি গেছে 11-12 তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ভাইভাতে ইন্টারভিউতে ডাক পায়নি। এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন। আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে, একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে 15.5 লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছে। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ভেরিফাইড অ্যাকাউন্ট, রেসপন্সিবল গোজ টু মি। জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে, জেলখানা কার? মমতা ব্যানার্জি। বলবে ইডি। এখানে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হয়? ইডি সিবিআই এর কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ, সুজিত বোসের যে কেস, এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন, নইলে গরমকালে এসি, শীতকালে গরম জল। অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন কচি পাঠার ঝোল। প্রথমে পিজি রুটবান, সেখানেও যদি পছন্দ না হয় মণিপাল। পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি, 20 কেজি বাড়িয়ে নিয়ে, একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে। আপনি বলছেন ওবিসিদের বঞ্চিত হচ্ছে, আপনি বলছেন ওবিসিদের বঞ্চিত হচ্ছে, কিন্তু ওবিসি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিমরাই বঞ্চনার শিকার হচ্ছে। মুসলিমদের তো তেজপাতা মনে করে মমতা। আমি যাদের কেন্দ্রীয় যে ওবিসি তালিকাটা ভাই, তাতে 34টা মুসলিম আছে। ইনি যে 74টা নতুন করে ঢুকিয়েছেন, এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই। মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মুসলিম, তাদের জন্য সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না, 34টা মুসলিম কমিউনিটি আছে। আমি তো তাদের পক্ষে। আমি এ বি ভাগ করার বিরুদ্ধে। সব ওবিসি কে সমান চোখে দেখা উচিত, সব ওবিসি তার রিজার্ভেশনে বসা উচিত। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, এটা প্রত্যেকে বলে। আমি যাদের রাজনৈতিক কারণে বিরোধ করি তারা আমার বিরুদ্ধে বলে, তারাও এখন এই একই কথা বলছে। আপনি ফুরপুরা শরীফের তোহা সিদ্দিকী সাহেবের কাছে যান, আমি কদিন আগে দেখছিলাম শওকত মোল্লাকে নিয়ে একই কথা বলছে। ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরও একই কথা বলছে। সিদ্দিকুল্লাহ সাহেব এখনো মাইকে আসছে না, কিন্তু মৌলালী যুব কেন্দ্রে বসে একই কথা বলছেন জমিয়তের মিটিংয়ে। সব খবর আমাদের কাছে আছে। সেই কারণেই বিহারে মুসলিমদের কাছে প্রথম পছন্দ হয়েছে মিম। কংগ্রেসের এমএলএ 6, মিমের এমএলএ 5। রাজভবন নিয়ে কি হবে? রাজভবনে যে পরিস্থিতি, কল্যাণের এই ধরনের মন্তব্য, রাজ্যপালকে হুমকি, রাজ্যপাল আজকে জানিয়েছেন, তারপরে বম্ব স্কোয়াড তল্লাশি করছে, আজকে বম্ব সিআরপিএফ না, রাজভবনে ওর কথার আমি উত্তর দিই না। দেখুন, গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। এটা গভর্নর সাহেব পারেন করতে। এক হচ্ছে যেহেতু 3 বারের না 4 বারের এমপি, তা 9, 14, 19, 4 বারের এমপি, 4 টাইম এমপি, ন্যাচারালি একটা সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার। ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ,
খুব উঁচু মানের মানুষ। তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি। তিনি একটা পাঁড় মাতাল, একদম রিনাউন্ড মাতাল। পশ্চিমবঙ্গের 8 থেকে 80 কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে। ওই কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না। বিজেপি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল। আপনাকে বলে দিই, মন্ত্রীরা বিশেষ করে একটা স্টেটের বাইরে যেখানে মন্ত্রীরা, আমি এটা নিয়ে বলবো না, ম্যাটার চ্যাপ্টার ক্লোজ, তার কারণ মন্ত্রীদের কেউ ড্রাফট করে দেন। ধরুন বেঙ্গলে আমাদের ড্রাফট করতে হয় না বেঙ্গল ইস্যুতে। আমি যখন উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র নিয়ে কিছু বলবো, বা ওখানকার কোনো রিনাউন্ড স্বাধীনতা সংগ্রামী, মনীষী, কোনো ফ্রিডম ফাইটার, কোনো ফাইটার, তাকে নিয়ে যখন বলবো তখন আমাকে কিছু ইনপুট নিতে হয়। উনি যেখান থেকে ইনপুট নিয়েছিলেন নিশ্চিতভাবে উনাকে মিসলিড করা হয়েছে। সেই কারণে বিজেপি পার্টি উনার সঙ্গে ডিসঅ্যাসোসিয়েট করেছে। উনি উইদিন ফিউ আওয়ার্স অ্যাপোলজি চেয়ে উনার ভার্সন উইথড্র করে নিয়েছেন। কিন্তু স্টিল নাও মহুয়া মৈত্র মাতা কালীকে নিয়ে অপমান করলেন, নমশূদ্র শিডিউল কাস্টকে নিয়ে অপমান করলেন। তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি। মমতা ব্যানার্জি নিজের পায়ের সঙ্গে রাজবংশীদের তুলনা করেছিলেন, তিনি কিন্তু তার মন্তব্য প্রত্যাহার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরকে অত্যন্ত বিতর্কিতভাবে উল্লেখ করেছিলেন, তিনি কিন্তু পরে ক্ষমা চাননি। দ্রৌপদী মুর্মু মহোদয়ের গায়ের বর্ণ নিয়ে ওদের তখনকার মন্ত্রী, এখনকার এমএলএ রামনগর কি বলেছিল আপনি জানেন? উনার হয়ে মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু রামনগরের এমএলএ প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি। বিজেপির সঙ্গে এখানে ডিফারেন্স রয়েছে, বিজেপির সঙ্গে ডিফারেন্স রয়েছে। মাননীয় মন্ত্রী মধ্যপ্রদেশ যে কথা বলেছিলেন তাকে কেউ বা কারা ইনপুট দিয়েছেন, ভাষণ লিখে দিয়েছেন, সেইখানে গলদ হয়েছে, মারাত্মক ত্রুটি। এবং তিনি কয়েক ঘন্টার মধ্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেননি, ক্ষমা চেয়েছেন। অতএব এটা দেখে তৃণমূলের যারা কখনো মা শারদামণির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন, কখনো মমতা ব্যানার্জিকে স্বামী বিবেকানন্দ বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে রাজা রামমোহন রায় বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে বিদ্যাসাগর বলছেন, তাদের উচিত শিক্ষা নেওয়া, বিজেপিকে দেখে শেখা উচিত। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘোষণা করেছে এবং বলা হচ্ছে যে এর প্রেক্ষিতে তিনি আলাদা করে আবেদনও করতে পারবেন না। এসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। আমি বিদেশ নিয়ে বলি না, যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা, উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। উনি প্রত্যেকটি যারা বাঙালি, সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন, মাস্টারদা সূর্য সেন হতে পারেন, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন,
অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে। প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলার, তাকে রক্ষা করার কাজ করে এসেছেন। স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে, তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি। বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম রয়েছে, ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে। আমি আমার লিমিটেশন বুঝে কথাগুলি উত্তর দিই। আপনি বলছেন বাংলাদেশি মুসলমানদের তাড়াবেন, শেখ হাসিনাকে তাড়াবেন না? হিন্দি শেখ হাসিনাকে তাড়াবেন না, বাংলাদেশি মুসলমান তো উনি। না, উনি তো ভারতবর্ষে, ওকে স্যাটিসফাইড করতে হবে। তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত এর আগেও বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে। আপনার দলাই লামা, আমাদের বুদ্ধিস্টদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে, ভারত সবসময় আশ্রয় দেয়। আমি তাদের জানাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি, বাংলাদেশি মুসলিম, আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন, তাদের তাড়াতে বলছি। তাড়াতে তো এখন পারবো না, নাম কাটতে বলছি। আর ফেসবুকের দৌলতে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে টিয়ে করে ফেলেছেন, বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন, তাদেরকে আমি এসআইআর এর নাম কাটতে বলছি। আপনি মিশিয়ে ফেলছেন ভাই। আনসারুল বাংলার 7 শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয়, দুটো এক হতে পারে না। এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না। কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর তুলনা করতে পারেন না। আছে, এক্সেপশন আছে। আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে, রোজিনার নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে। সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না, সংখ্যাটা কম হলেও আছে। আমিও সকালবেলা অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই। আবার ভোটের সময় তারা বলে, ডায়মন্ড হারবারে ভোট দিতে গেছিলাম দাদা, সবগুলোতে সেলো টেপ লাগানো, নোটাতেও দিতে পারলাম না, শুধু একটাই খোলা ছিল, ঘাসের উপর জোড়া ফুল। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন। আমি ডায়মন্ড হারবার মডেলের বিরোধী, কেশপুর লাইনের বিরোধী। আর না, আমার মিছিলটা গন্ডগোল হবে না। এই সুমন ভাগো।